দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ আসলে কিসের ওপর নির্ভর করছে? আজ আমরা ঠিক এটাই দেখব। তিনটি আলাদা আলাদা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ শক্তিকে, যারা কিনা এই অঞ্চলের ভবিষ্যৎটা গড়ে তুলছে। তো একটা ভবিষ্যৎ গড়তে আসলে কি লাগে? চলুন এই প্রশ্নটা দিয়েই শুরু করা যাক। এই প্রশ্নটাই কিন্তু আমাদের পুরো আলোচনাটাকে এক সুতোয় বাঁধবে। চলুন আমাদের প্রথম স্তম্ভটি দিয়ে শুরু করা যাক, আর সেটা হলো মানুষ আর তাদের মাথা থেকে বের হওয়া দারুণ সব আইডিয়া। আর এর জন্য আমরা সোজা চলে যাব বাংলাদেশে, দেখব সেখানকার তরুণ গবেষকরা কি অসাধারণ সব কাজ করছেন। তাদের গবেষণার বৈচিত্র্য দেখলে সত্যি অবাক হতে হয়। শুরুটা করা যাক একদম প্রতিদিনের একটা জিনিস দিয়ে। ভাবা যায় একটা স্মার্ট টুথব্রাশ, যেটা আপনাকে বলে দেবে দাঁত ব্রাশ করার সময় ঠিক কতটা চাপ দেওয়া উচিত। মানে দাঁতের যত্ন নেওয়ার কাজটাও এখন কতটা স্মার্ট হয়ে যাচ্ছে। কিন্তু তাদের চিন্তাভাবনা শুধু টুথব্রাশেই আটকে নেই। তারা আরও বড় সমস্যা সমাধানের দিকে এগোচ্ছে। যেমন ধরুন জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নেওয়া নতুন ধরনের কৃষি, যেটা শুধু পরিবেশ বান্ধবী না, আমাদের খাদ্য নিরাপত্তাও নিশ্চিত করবে। এটা তো ভবিষ্যতের জন্য অমচম গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। আর এটা তো একদম অবিশ্বাস্য। দেখুন কিভাবে টেকনোলজি মানুষের জীবন বদলে দিতে পারে। যারা প্যারালাইজড, কথা বলতে পারেন না, তারা শুধু চোখের ইশারায় অন্যদের সাথে যোগাযোগ করতে পারবেন। ভাবুন তো একবার, এটা তাদের জন্য কত বড় একটা পাওয়া। আর এই স্লাইডের এই উক্তিটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। আয়োজক কমিটির এই কথাটা থেকেই বোঝা যায় এই অঞ্চলের তরুণদের মেধা আর উদ্ভাবনী শক্তিকে কতটা গুরুত্বের সাথে দেখা হচ্ছে। তাদের এই উৎসাহকেই কিন্তু ভবিষ্যতের ভিত্তি হিসেবে ধরা হচ্ছে। আচ্ছা, দারুণ সব আইডিয়া তো থাকলো, কিন্তু সেগুলোকে বাস্তবে রূপ দিতে কি লাগে? লাগে একটা শক্তিশালী অর্থনৈতিক ইঞ্জিন। আর এখানেই আমরা একটু জটিল একটা বিষয়ে ঢুকছি, সেই বৈশ্বিক অর্থনৈতিক বাস্তবতা, যা ভারতের মতো দেশগুলোকে প্রতিদিন সামলাতে হয়। স্ক্রিনে এই যে 4.00% সংখ্যাটা দেখছেন, এটা হয়তো দেখতে খুব সাধারণ মনে হচ্ছে, কিন্তু এর প্রভাব কিন্তু বিশাল। এটা হলো ইউরোপীয় সেন্ট্রাল ব্যাংকের সুদের হার। এর মানে হলো যখন ইউরোপে সুদের হার বাড়ে, তখন সারা বিশ্বে টাকা ধার করার খরচ বেড়ে যায়, আর তার সরাসরি প্রভাব পড়ে আন্তর্জাতিক বাণিজ্য আর বিনিয়োগের ওপর। তো একদিকে যেমন বিশ্ব অর্থনীতিতে একটা চাপ আছে, অন্যদিকে এই টেবিলটা দেখুন। এখানে দেখা যাচ্ছে আমেরিকার মতো বড় বাজারে কিন্তু জিনিসপত্রের চাহিদা কমেনি, বরং বেড়েই চলেছে। এই যে একটা দোটানা অবস্থা, একদিকে চাপ আর একদিকে চাহিদা, এটাই হলো সে জটিল বাস্তবতা, যার ভেতর দিয়ে দক্ষিণ এশিয়ার ইন্ডাস্ট্রিগুলোকে নিজেদের পথ করে নিতে হচ্ছে। তাহলে আমাদের হাতে আইডিয়া আছে, আবার অর্থনৈতিক বাস্তবতার চ্যালেঞ্জও আছে। কিন্তু এমন কি কিছু আছে যা এই পুরো প্রক্রিয়াটাকে একটা ধাক্কা দিয়ে এগিয়ে নিতে পারে? হ্যাঁ, আছে। আর সেটাই আমাদের তৃতীয় স্তম্ভ, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই। আর এটা দেখতে আমরা যাব পাকিস্তানে, দেখব ভবিষ্যতের দিকে তাদের এই অবাক করা দৌড়টা। এই তথ্যটা কিন্তু বেশ অবাক করার মতো, তাই না? আমরা সাধারণত প্রযুক্তি নিয়ে যা ভাবি, এই একটা সংখ্যা সেই ধারণাকেই যেন চ্যালেঞ্জ জানাচ্ছে। এআই ব্যবহারে পাকিস্তান এখন বিশ্বে চতুর্থ। এটা সত্যি অবিশ্বাস্য একটা ব্যাপার। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার কি জানেন? এই যে এত এআই ব্যবহার হচ্ছে, এর পিছনে সাধারণ মানুষের কিন্তু দারুণ সমর্থন আছে। এই চার্টটা দেখলেই বোঝা যায় প্রায় ৬৫% মানুষ এআইকে পজিটিভলি দেখছে। কারণ তাদের আশা এটা দেশের অর্থনীতিকে এগিয়ে নিয়ে যাবে। তো ব্যাপারটা শুধু মানুষের আগ্রহ বা ব্যবহারের মধ্যেই সীমাবদ্ধ নেই। সরকার থেকে শুরু করে বিভিন্ন সংস্থা সবাই কিন্তু এআইকে দেশের কাজে লাগানোর জন্য বেশ কিছু ন্যক্কারজনক পদক্ষেপ নিচ্ছে। এই লিস্টটাই তার প্রমাণ। তবে যে কোনো বড় প্রযুক্তির মতোই এআইয়েরও দুটো দিক আছে। একদিকে যেমন বিশাল সম্ভাবনা, তেমনি অন্যদিকে আছে বড় ধরনের ঝুঁকি আর চ্যালেঞ্জ। এই স্লাইডটা এআই নিয়ে যে মূল বিতর্ক, সেটাকে খুব সহজ করে তুলে ধরেছে। একদিকে আছে অর্থনৈতিক উন্নতি, ভালো পাবলিক সার্ভিস আর প্রোডাক্টিভিটি বাড়ানোর মতো দারুণ সব সম্ভাবনা। আর ঠিক তার উল্টো দিকে আছে চাকরি হারানোর ভয়, ভুল তথ্য ছড়িয়ে পড়ার ঝুঁকি, ডেটা সিকিউরিটির চিন্তা, আর সবথেকে বড় কথা, মানুষের দক্ষতার সাথে প্রযুক্তির একটা বিশাল গ্যাপ তৈরি হওয়ার আশঙ্কা। এই দুইয়ের মধ্যে ভারসাম্য রাখাটাই কিন্তু ভবিষ্যতের সবথেকে বড় চ্যালেঞ্জ।
তাহলে আমরা এতক্ষণ তিনটা আলাদা আলাদা গল্প দেখলাম, তাই না? বাংলাদেশের উদ্ভাবন, ভারতের অর্থনৈতিক বাস্তবতা আর পাকিস্তানের প্রযুক্তিগত লাভ। এখন সময় এসছে এই তিনটা গল্পকে একসাথে মিলিয়ে একটা বড় ছবি দেখার, যা আমাদের দক্ষিণ এশিয়ার ভবিষ্যৎ বুঝতে সাহায্য করবে। এই তিনটি স্তম্ভ আসলে একে অপরের ওপর নির্ভরশীল। দেখুন, প্রথমত আপনার লাগবে ভিত্তি, মানে মানুষ আর তাদের আইডিয়া, যা আমরা বাংলাদেশে দেখলাম। তারপর লাগবে একটা ইঞ্জিন, অর্থাৎ বিশ্ব অর্থনীতির বাস্তবতাকে সামলানোর ক্ষমতা, যা ভারতের গল্পে ছিল। আর সবশেষে লাগবে একটা অ্যাক্সেলারেটর বা গতি বাড়ানোর যন্ত্র, এই রূপান্তরকারী প্রযুক্তি, যা আমরা পাকিস্তানে দেখলাম। একটা ছাড়া আরেকটা কিন্তু অচল। অনেকটা গাড়ির ইঞ্জিন, চাকা আর চালকের মতো, সবগুলো একসাথে না হলে গাড়িটা এগোবে না। তো সব শেষে একটাই বড় প্রশ্ন থেকে যায়, এই তিনটি শক্তিশালী স্তম্ভ হাতে নিয়ে দক্ষিণ এশিয়া এরপর কি গড়তে চলেছে? এই অঞ্চলের সম্ভাবনা তো বিশাল। এখন দেখার পালা সে সম্ভাবনাকে তারা কিভাবে বাস্তবে রূপ দেয়। এর উত্তরটা হয়তো সময় বলে দেবে।